প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা তৎপুরুষ সমাসের আলোচনায় রয়েছি। গত পর্বে কারক এবং অকারকের নাম থেকে যে তৎপুরুষ সমাসের নামকরণ হয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি যে 5 রকমের তৎপুরুষ সমাস রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। সবটা হয়তো শেষ করতে পারবো না, পরের পর্ব অবধি আমাদের যেতে হবে। যাই হোক, আজকে প্রথমে আমরা আলোচনা করব না তৎপুরুষ বা না তৎপুরুষ। না তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে একটা নেতিবাচক অব্যয় না বা নয় ব্যবহৃত হয়। যে তৎপুরুষ সমাসে পূর্বপদে যে তৎপুরুষ সমাসে পূর্ব পদে না, নয় এই নেতিবাচক অব্যয় ব্যবহৃত হয় তাকে না তৎপুরুষ বলে। এবার আমরা উদাহরণ দিয়ে সংজ্ঞাটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। অচেনা, অসম্মত, অকাজ, অকপট, অকাতর, অমিল, এই যে শব্দগুলি, এই প্রত্যেকটির ব্যাসবাক্য আমরা খেয়াল করে দেখি। নয় চেনা নেতিবাচক অব্যয় পূর্ব পদে, নয় সম্মত নেতিবাচক অব্যয় পূর্ব পদে, নয় কাজ, নয় নয় করে যাচ্ছে পূর্ব পদে, নয়, নয় কপট, নয় কাতর, নয় মিল, নয় চেনা অচেনা, নয় সম্মত অসম্মত, নয় কাজ অকাজ, নয় কপট অকপট, নয় কাতর অকাতর, নয় মিল অমিল। এরকম আরো এখানে সবকটা দেখা যাচ্ছে যে অ এই অব্যয়টি ব্যবহার হয়েছে, এই উপসর্গটি এখানে ব্যবহার হয়েছে। আরো নানা ধরনের অব্যয় আছে, সেগুলো আমরা দেখব।
অনাবৃত, অনাচার, অনাঘ্রাত, নয় আবৃত, নয় আচার, নয় আঘ্রাত, আর নয় আঘ্রাত মানে যার ঘ্রাণ গ্রহণ করা হয়নি। তা এইগুলো হচ্ছে পূর্বপদ নেতিবাচক অব্যয়, এবং পরপদের অর্থ তো প্রাধান্য লাভ করবেই। তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্যই তাই যে পরপদের অর্থ প্রাধান্য লাভ করতে হবে। আচ্ছা, এবার দেখো নয় রসিক বেরসিক, নয় সামাল বেসামাল, নয় ঠিক বেঠিক, নয় জোর বিজোর, নয় সদৃশ বিসদৃশ। এরকম আরো অনেক উদাহরণ আছে। নয় মিল গড় মিল, নয় হাজির গড় হাজির, এগুলিও নং তৎপুরুষ বা না তৎপুরুষ সমাসের উদাহরণ। নয় মিল গড় মিল, নয় হাজির গড় হাজির। আমি আর লিখছি না, মুখে বলে দিলাম। নয় মিল গড় মিল, নয় হাজির গড় হাজির, নয় আশা নিরাশা। এরকম নিরাশ কিন্তু আলাদা। নিরাশ হলে নেই আশা যাতে বা নেই আশা যার, তখন নং বহুব্রীহি সমাস হবে। এটা মাথায় রাখতে হবে যে নং বহুব্রীহি আর নং তৎপুরুষ এই দুটো সমাসের তফাৎ। এই দুটো সমাসের তফাৎ আমি একটুখানি বলে দিই। ধরা যাক একটা বাক্যে আছে অজ্ঞানে করেছি কত পাপ, অজ্ঞানে করেছি কত পাপ। অজ্ঞানের অপরাধ ক্ষমা করুন। এই যে দুটো বাক্য আমরা নিয়েছি, এখানে অজ্ঞানে করেছি কত পাপ, এখানে জ্ঞান অর্থ প্রাধান্য লাভ করছে। অজ্ঞান অবস্থা, অজ্ঞান অবস্থায় করেছি কত পাপ। এখানে ব্যাস বাক্য হবে নয় জ্ঞান। এটা হচ্ছে না তৎপুরুষ সমাস। আর অজ্ঞানের অপরাধ ক্ষমা করুন, এখানে কিন্তু জ্ঞানের অর্থ প্রাধান্য লাভ করছে না। জ্ঞান নেই যে ব্যক্তি, সেই ব্যক্তির অর্থ প্রাধান্য লাভ করছে। অতএব এটা বহুব্রীহি সমাস হয়ে যাবে। তখন কি হবে? নেই জ্ঞান যার, নেই জ্ঞান যার না বহুব্রীহি। ফলে কোনটা না তৎপুরুষ কোনটা না বহুব্রীহি সেটা মানে বুঝে তবে করতে হবে। কেমন? আচ্ছা, আমরা পরের সমাসে চলে যাব।
এবার একটু ঝামেলার ব্যাপার, একটু বুঝতে হবে। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদ, উপপদ এবং পরপদ কৃদন্ত পদ তাকে উপপদ তৎপুরুষ বলে। অর্থাৎ পূর্বপদ উপপদের সঙ্গে পরপদ কৃদন্ত পদের সমাস হয় যে তৎপুরুষ সমাসে, সেটাই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে? এবার উপপদই বা কি আর কৃদন্ত পদই বা কি, এইটা আমাদের বুঝতে হবে। আমি আগে কৃদন্ত পদের কথা বলবো। কৃদন্ত পদ কি? কৃদন্ত পদ কৃত অন্তে যার, অর্থাৎ যে পদের শেষে কৃত প্রত্যয় রয়েছে, অর্থাৎ কৃত প্রত্যয়ান্ত পদ, কৃত প্রত্যয় যুক্ত পদ হচ্ছে কৃদন্ত পদ। কৃত প্রত্যয় যুক্ত পদ হচ্ছে কৃদন্ত পদ। যেমন জ, জ পদটা জন ধাতুর সঙ্গে ড প্রত্যয় যোগ করে হয়েছে জ। যেমন কর, কৃ ধাতুর সঙ্গে অ প্রত্যয় যোগ করে হয়েছে কর। তাহলে জ একটা কৃদন্ত পদ, কৃত প্রত্যয় অন্তে আছে, জ এর অন্তে কৃত প্রত্যয় রয়েছে। কর একটা কৃদন্ত পদ, হ্যাঁ, এই পদের অন্তে রয়েছে অকৃত প্রত্যয়। এরকম জিত, জিত হচ্ছে জি ধাতুর সঙ্গে কি প্রত্যয় যুক্ত করে জিত হয়েছে। তাহলে জিত একটা কৃদন্ত পদ, কারণ এই পদটার শেষে কি কৃত প্রত্যয় যুক্ত হয়ে আছে। ঠিক আছে? তাহলে কৃত প্রত্যয় যে পদের অন্তে থাকে বা শেষে থাকে তাকেই বলে কৃদন্ত পদ। এই জি, কর, জিত এগুলি সব কৃদন্ত পদ। ঠিক আছে? তাহলে পরপদ হচ্ছে কৃদন্ত পদ, যে পদের শেষে কৃত যুক্ত থাকে বা কৃত প্রত্যয় যুক্ত করে যে পদগুলি তৈরি হয় সেগুলি হচ্ছে কৃদন্ত পদ। আর উপপদ কি? উপপদ মানে হচ্ছে সমীপবর্তী পদ। অর্থাৎ কাছাকাছি থাকে যে পদ। কিসের কাছাকাছি? কৃদন্ত পদের কাছাকাছি থাকে যে পদ। অর্থাৎ কৃদন্ত পদের আগে যে পদ তাকেই বলা হচ্ছে উপপদ। ঠিক আছে? তাহলে কৃদন্ত পদের আগে যে পদ বসবে এই ধরনের সমাসে সেটাই হচ্ছে উপপদ। ঠিক আছে? তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরা যাক ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ শব্দটাকে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে ইন্দ্রকে জয় করেছেন যিনি, এই তো হবে ব্যাস বাক্য। কিন্তু ইন্দ্র হচ্ছে পূর্বপদ, ইন্দ্র হলো উপপদ। কেন ইন্দ্র উপপদ? না, ইন্দ্রের কাছাকাছি সমীপবর্তী হচ্ছে জিত।
জিত হচ্ছে কৃদন্ত পদ। তাহলে ইন্দ্র আর জিত এই দুটো পদ। এবার জিত পদটা হচ্ছে জি ধাতু, তার সঙ্গে কি প্রত্যয় যুক্ত করে, তাহলে এটা কৃদন্ত পদ। আর তার আগে ইন্দ্র রয়েছে, অর্থাৎ ইন্দ্র হচ্ছে উপপদ। এরকম আরো একটা উদাহরণ আমরা দেখি, উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। পঙ্কজ, এখানে পূর্বপদ হচ্ছে পঙ্ক আর পরপদ হচ্ছে জ। পঙ্ক হচ্ছে, আচ্ছা জটা আগে বলি, জন ধাতু যোগ ড প্রত্যয়, অতএব এটা হচ্ছে কৃদন্ত পদ। আর এটা হচ্ছে, যেহেতু কৃদন্ত পদের আগেই আছে, এটা সমীপবর্তী অবস্থায় আছে, অতএব এটা হচ্ছে উপপদ। তাহলে এই উপপদ পঙ্ক, তার সঙ্গে কৃদন্ত পদ জয়ের সমাস হচ্ছে, অতএব পঙ্কজ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এই সব ভুলভ্রান্তি আমার হয়, আমার ছাত্ররা সামনে থাকলে তারাই আমার ভুল সংশোধন করে দেয়। কারণ ছাত্রছাত্রী নেই, ক্যামেরার দিকে তাকিয়ে পড়াতে হচ্ছে, কে আমার ভুল সংশোধন করবে? অগত্যা ভুল নিয়েই আমাদের চলতে হবে। আচ্ছা, তাহলে এবার আর কিছু উদাহরণ আমরা দেখি। আচ্ছা, অগ্রজ, আচ্ছা দিবাকর, নিশাকর। আরো কিছু উদাহরণ আমরা দেখি। সব্যসাচী, দিশাহারা, শোলক বলা। আচ্ছা, সব্যসাচী, দিশাহারা, হারা, শোলক বলা। আচ্ছা, এই কটা মধুপুর। আচ্ছা, মধুপুরটা থাক। এগুলো কি হবে? অগ্রে জন্মায় যে বা অগ্রে জন্মান যিনি। আচ্ছা, দিবাকর, দিবা করেন যিনি, দিবাকর সূর্য। আচ্ছা, নিশায় কর দেন যিনি। নিশা করেন যিনি হলো না কেন? হলো না এই কারণে যে সূর্যই দিবা করেন, সূর্যই রাত্রিও করেন। দিনকেও সৃষ্টি করেন সূর্য, রাত্রিকেও সৃষ্টি করেন সূর্য। তাহলে নিশাকর মানে চাঁদ। তাহলে চাঁদের কাজ কি? রাত সৃষ্টি করা নয়, রাত সৃষ্টি করতে চাঁদ পারে না। রাত সৃষ্টি করে বা নিশাকে সৃষ্টি করে কিন্তু সূর্য। তাহলে চাঁদ কি করে, অর্থাৎ নিশাকর কি করে? নিশায় কর দেন, নিশায় কর দেয়, কিরণ দেয়। সেই জন্য নিশাকরের ব্যাসবাক্য হবে নিশায় কর দেন যিনি। ঠিক আছে। আচ্ছা, সব্যসাচী, সব্য সচন চালনা, সচন করে যে বা করেন যিনি। সভ্য বাঁ ও ডান, সচন করে যে বা সচন করেন যিনি। বাঁ হাত ও ডান হাত দুটোই একই সাথে চালনা করেন যিনি, সব্যসাচী। আচ্ছা, দিশাহারা, দিশা হারিয়েছে যে, শোলক বলা।
শোলক বলে যে, মধু পান করে যে। ঠিক আছে, এই হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এখন উপপদ তৎপুরুষ সমাস চিনে নেওয়ার একটা সহজ পথ হচ্ছে শেষে যে, যা, যিনি এগুলো থাকবে ব্যাস বাক্যে। ব্যাস বাক্যে শেষে যে, যা, যিনি এগুলো থাকবে। আর তার আগে একটা ক্রিয়াপদ বোঝাবে, কাজ বোঝাবে। জন্মানো একটা কাজ বোঝায়, করা একটা কাজ বোঝায়, কর দেওয়া, কিরণ দেওয়া একটা কাজ বোঝায়, সচন করা, চালনা করা একটা কাজ বোঝায়, হারানো, হারিয়েছে, হারানো একটা কাজের প্রসঙ্গ আসে, বলা একটা কাজের প্রসঙ্গ, পান করা একটা কাজের প্রসঙ্গ। তাহলে তার আগে কাজ কোনো একটা কাজের প্রসঙ্গ আসবে, আর শেষে থাকবে যে, যিনি, যা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাস বাক্যের ধরনটা দেখে বুঝতে হবে যে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাসের আলোচনার শেষে আমি একটা সতর্ক করব একটা বিষয়ে, সেটা হচ্ছে যে উপপদ তৎপুরুষ, ধরো নীরদ, নীরদ, নীর দান করে যে, অর্থাৎ মেঘ, অর্থাৎ মেঘ, নীরদ, জলদ, এগুলো হচ্ছে বারিদ, বাড়ি দান করে যে, জলদ, জল দান করে যে, নীরদ, নীর দান করে যে, এগুলো সব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নীর দান করে যে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে মেঘ। কিন্তু যদি এমন হয় যে নীরদ বলতে ফোকলা মানুষকেও বোঝায়, অর্থাৎ যার দাঁত নেই, তখন কি হবে? নেই রদ, অর্থাৎ দাঁত। তখন হবে না বহুব্রী। ঠিক আছে, নেই রদ যার, রদ মানে দাঁত। যেখানে নীর হচ্ছে মেঘ, তখন সেটা হবে উপপদ তৎপুরুষ। আর যেখানে হ্রদ হচ্ছে দাঁত, তখন হবে না বহুব্রীহি। ব্যাস বাক্যটা বুঝে দাও, নেই হ্রদ ব্র্যাকেটে দাঁত, হ্রদের ব্র্যাকেটে দাঁত, যার, না বহুব্রীহি, নীর দান করে যে নীরদ, দুটোই কিন্তু নীরদ। হ্যাঁ, এটাও নীরদ আর এটাও নীরদ, এটা উপপদ তৎপুরুষ। ঠিক আছে, মানে বুঝে, বাক্যের মধ্যে মানে বুঝে তবে সমাস নির্ণয় করতে হবে। উপপদ তৎপুরুষে এসে মনে হচ্ছে আমরা ঠেকে গেলাম, আজকে আর আমরা এগোতে পারবো না, সময় হয়ে গেছে। পরের দিন তৎপুরুষ সমাস আমরা শেষ করব বলে প্রত্যাশা করি। আজ এই অবধি।